আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। দারুণ মজার একটি নতুন রেসিপি, একটি গ্রামীণ রেসিপি, যেটা সচরাচর আমরা শহরের মানুষ দেখিনি, জানিও না। আমিও প্রথমবার করছি। সেটা হচ্ছে কলার থোড়। কলা গাছের ভেতরে এরকম একটি অংশ থাকে, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি জীবনে প্রথম দেখছি এবং প্রথমবারের মতোই রান্না করব এবং খাবো। এটার ভেতরে যে গোল অংশটা আছে ওইটা নিতে হয়। এই পুরো অংশটাও অনেকে নিয়ে থাকেন, তবে পুরো অংশটা নিলে একটু খচখচ করে, কিন্তু একদম ভেতরের অংশটা নিলে সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এটাকে রান্না করে খাওয়ার পরে ভিডিওটি আপলোড করছি। এভাবে করে উপরের থেকে যে লেয়ারগুলো থাকবে সেই লেয়ারগুলো তুলে ফেলতে হবে। কাজটি আমি করতে পারি না, তাই আমার আম্মুর সহযোগিতা দরকার হচ্ছে। আমার আম্মু জীবনে কবে খেয়েছে সেটা তার মনে নেই, তো সে আন্দাজেই আমাকে রেসিপিটি করতে সাহায্য করেছে। এটা কুটতে হেল্প করেছে এবং রান্নাটা আমি নিজে করেছি, সে বলে দিয়েছে। তো এটা যেভাবে কুটতে হয়, এটা কাটার সময় প্রত্যেকটা স্লাইস কাটতে হবে, আর হাতে এক ধরনের আঁশের মতন আঠা এটা লেগে থাকবে। এটাকে হাতে এরকম করে পেঁচিয়ে নিতে হবে, দড়ির মতন। জাস্ট এটা দড়ির মতন হয়ে থাকে, এটাকে তুলে নিতে হবে। এটা হচ্ছে আঠা। তো এটাকে যদি এই থোড়টা কচি হয়ে থাকে তবে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর ভেতরের যে লেয়ারগুলো দেখালাম, যেগুলো ফেলে দিয়েছি, কেউ যদি ওগুলো সহ নিয়ে থাকেন তবে কিন্তু সমস্যা, ওগুলো একটু খচখচ করবে। তো আমি শুনেছিলাম যে থোড় এভাবে রান্না করলে থোড় নাকি সেদ্ধই হয় না, একটু খচখচ করে। তবে আমি যেটা রান্না করেছি এটা একদমই খচখচ করেনি, খেতে খুবই সুস্বাদু লেগেছে, যেন মনে হয়েছে আমি মোচা খাচ্ছি। এবং এটা খেতে লেগেছে যেমন আমরা ওলকপি রান্না করে খেয়ে থাকি বা শালগম, ওটা ভাজি করলে যেরকম টেস্ট লাগে, খেতে যেমন লাগে ঠিক সে তেমনই লেগেছে। তো এটা এরকম করে গোল 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 করে রিং রিং করে আমার আম্মু পুরোটা কেটে নিয়েছে। সম্পূর্ণটা কাটতে সে আমাকে হেল্প করেছে, কিন্তু আমি এখানে অল্প একটু আপনাদেরকে দেখিয়েছি, যেটা সে আগে থেকেই কমপ্লিট করে রেখেছিল। শুধু দেখানোর জন্য সামান্য একটু থোড় রেখে দিয়েছিলাম, যেটা কিভাবে কাটতে হয় সেটা দেখাবো। তো এটা এভাবে করে কাটা হয়ে গেলে আম্মু কয়েকটা করে নিয়ে পিসগুলো একসাথে করে আলুর মতন কুচিয়ে নিল। এরকম করে কয়েকটা একসাথে করে, আপনি এখানে কাপড় ছাড়া কেটে দেখাচ্ছে, কাপড় না নিলে হাত কেটে যায় এবং কুচিগুলো ভালো হয় না। যারা চপিং বোর্ডে করে থাকেন তারা চপিং বোর্ডে করতে পারেন, আর যারা এরকম বটিতে করেন তারা এভাবে করতে পারেন। এগুলো খুব শক্ত হয়ে থাকে, কাটতে একটু কষ্ট হয়, তাই এরকম গোল গোল করে পিস করে নিয়ে এভাবে করে আলুর মতো কুচালে, যতটা চিকুন করে কুচানো সম্ভব ততটা চিকুন করে করতে হবে। এটা দুটি উপায়ে রান্না করা যায়, একটা হচ্ছে নিরামিষ, একটা হচ্ছে আমিষ। এটা শরীরের জন্য খুবই উপকারী এবং খুবই সুস্বাদু খাবার। এর পুষ্টিগত মান অনেক বেশি। অনেক আগে গ্রামে এগুলো মানুষ রান্না করতো, এখন মানুষ এগুলো শৌখিনভাবে খায়, অনেকে জানেও না। কিন্তু অনেক সময় আগে এগুলো মানুষ তাচ্ছিল্যভাবে দেখতো, কারণ অনেক গরিব মানুষের খাবার ছিল এই কলার থোড়। অনেকে জানেই না কিভাবে খেতে হয়। তো যাই হোক, এগুলো আঞ্চলিক খাবার হিসাবে হয়ে থাকে। তো সেভাবে করে কলার থোড়গুলো কিভাবে প্রসেস করতে হয় সেটা দেখালাম, যে কিভাবে এটাকে প্রসেস করে পানির মধ্যে রাখতে হবে, কেটে কেটে পানির মধ্যে রাখতে হবে। এর থেকে এক ধরনের একটু কালো কালো পানি বেরোবে, খুব বেশি কালো না। এই পানিটা দিয়ে ভালো করে কষলে 2-3 বার কষলে ধুয়ে নেব। এটাকে এরকম করে আলুর মতো কুচি কুচি করে নেওয়া হয়েছে। এবার একটি কড়াই নেওয়া হলো, সেই কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। যেহেতু আমি এইটা কখনো খাইনি, তো আমি এর পেছনে বেশি খরচ করতে চাচ্ছিলাম না, যে কেমন হয়। তো খুব সামান্য মশলা দিয়েই করেছি। কিছুটা চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আর ঝাল এগুলো কুচিয়ে এবং চিড়ে নিয়েছি, নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এর ফ্লেভারের জন্য আমি এর মধ্যে 2-3টা লবঙ্গ দিয়েছি, যাতে আমি এটা খেতে পারি, এটা খুব সুস্বাদু লাগে। 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি, যেমন করে আমি কিন্তু মোচা রান্না করলেও ঠিক একইভাবে রান্না করি। তো এগুলো দেওয়ার পরে আর দিলাম 2টা তেজপাতা ছিঁড়ে, যাতে কাঁচা কলার এই ঘ্রাণটা
যে কাঁচা কাঁচা ঘ্রাণটা এটা যেন না থাকে। তো এভাবে করে ভাজার পরে খানিকটা হাফ চা চামচের মতন আস্ত জিরা আমি দিয়ে দেবো। যেহেতু এটা আমি ভাজি করব, তো এটা আমি এভাবে দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে ভাজি করে নেব। ভাজি করে নিয়ে এর মধ্যে সামান্য কালারের জন্য একটুখানি শুকনো ঝালের গুঁড়া এবং একটুখানি হলুদ এটা আমি দিয়ে দেব। আমি কিন্তু কলার থোড়টা সেদ্ধ করে পানি ফেলে দেব না। অনেকেই আছেন এটা সেদ্ধ করে পানি ফেলে দিয়ে ভাজি করেন। তো এটা যদি সেদ্ধ করে পানি ফেলে দিই তাহলে এটা জাস্ট পুষ্টিটা চলে যাবে। সেজন্য এটাকে আমি পানিটা ফেলে দেব না, কাঁচাটাই ভাজি করব। এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম। এরপরে আমি যে কলার থোড় কুচিয়ে রেখেছিলাম সে থোড় কুচানো এর মধ্যে দিয়ে দিলাম। আর এর কালারটা এরকম যেমন দেখেছিলেন তেমনই আছে, একদম কালো হয়ে যায়নি। আমি এটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবারে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার জানা নেই এর থেকে কোনো পানি বের হয় কি না, আসলেই জানা নেই। তার আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে সেদ্ধ হতে দেবো। খানিকটা পানি আগে দিব, ভাজি করে নিব, তারপরে পানি দিব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে গায়ের সাথে মিশে যায় এবং সুন্দর টেস্টি হয়। তো আমি কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে রান্না করতে দেব। তো ভিউয়ার্স, নাইস সুইট কুকিং রুমে আবারও স্বাগতম জানাচ্ছি। কে কোথা থেকে দেখছেন এবং রান্নাটি কেমন লাগছে সেটা আমাকে জানাবেন। 10 মিনিট আমি এভাবে রাখার পরে আমি আবার ঢাকনা উঁচু করে দিলাম। তো এগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসার মতো। অনেকে আছেন শুধু ডাল দিয়ে নিরামিষ করেন, অনেকে আছেন এমনিতেই শুধু নিরামিষ করেন। তো আমি এটাকে আবার ঢেকে দিলাম, একটু শক্ত আছে, এবং এটাকে পানি গায়ে টেনে আসা পর্যন্ত রান্না করলাম। এবার উঠিয়ে দেখলাম এর গায়ের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং এটা খুব সুন্দর ভাজি হয়েছে, কোনো রকম খচখচে ভাব নেই। যারা বলেন কলার থোড় রান্না করলে খেতে সিদ্ধ হয় না, একটু খচখচ করে, আমার মনে হয় তাদের কলার থোড়টা অনেক পুরানো, অথবা তারা কিছুটা আশেপাশের কিছু অংশ রেখে তারপরে কুচিয়ে নেন। আমি এখানে কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে, একদম গায়ে কোনো পানি নেই, তেল উপরে উঠে আসছে, এমন সময় এটাকে খানিকটা ঢেকে রাখবো, রেখে তারপরে সার্ভ করলাম। এই ছিল আমার আজকের রেসিপি। সামনে দেখা হবে অন্য রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দারুণ মজার এই খাবারটি অবশ্যই যদি না খেয়ে থাকেন তাহলে খেতে কিন্তু ভুলবেন না। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এক হাতের মতো, মাত্র 10 টাকা নেয়। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।